ঐক্যের বদলে কাদা ছোঁড়াছুড়িতে লিপ্ত রাজনৈতিক দলগুলো অশনি সংকেত বলছে অন্যরা। ঐকমত্য কমিশনের সাথে চলছে দলগুলোর বৈঠক, 10 দিনের মধ্যে জুলাই সনদ তৈরিতে আশাবাদ। বিতর্কিত 3 নির্বাচন, দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য চেয়ে ইসিকে পিবিআই এর চিঠি। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসনে সরকারি চাকরিতে থাকছে না কোটা, দেয়া হবে না ফ্ল্যাটও। নতুন বাংলাদেশ করতে ঐক্যের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখন চরম দ্বন্দ্বে লিপ্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কাদা ছোঁড়াছুঁড়ি। এই অবস্থাকে অশনি সংকেত হিসেবে দেখছে অন্য দলগুলো। জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে কয়েক দফা। ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনও, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক ভাষায় 1 বছরের ব্যবধানে নির্বাচনী হিসাব নিকাশ মেলাতে গিয়ে মুখোমুখি অবস্থানে বড় দলগুলো। একে অপরের প্রতি ছুটছে আক্রমণাত্মক ভাষা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। এই একজন তথাকথিত পীর সাহেব, উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। বড় দলগুলো রাজনীতিতে এমন অসহিষ্ণুতাকে অশনি সংকেত বলছে অন্যান্য দলগুলো। বিএনপিও রাজপথে বলছে এনসিপি জামাত রাজাকার সব একাকার। মানে এখন ডাইরেক্টলি কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে কথা বলা শুরু করেছে। এটা যদি খুব তাড়াতাড়ি সমাধান করা না যায় বা এক জায়গায় আরানো না যায়, তাইলে এটা খারাপ পরিণতির দিকে যাবে। ক্ষমতার লোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কেউ, তাহলে সংঘাত বাড়তে পারে। এটা আমরা চাই না। কারণ যদি কেউ খুন হয়, দেশের মানুষ, আমাদের ভাই, আমাদের ছেলে, তারা খুন হচ্ছে, তো দেশে কোনো ফায়দা তো হলো না। এর জন্যে শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালে কেবল বিচার সংস্কারে বাধাগ্রস্ত হবে না, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। এই শঙ্কা থেকে শান্তির পথ খোঁজার আহ্বান তাদের। যেহেতু আমরা একটা ব্যবস্থা নির্মাণের প্রক্রিয়া আছি, এই মুহূর্তে আমাদের যথাসম্ভব ন্যূনতম ঐকমত্য রক্ষা করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণটা মসৃণভাবে করতে পারি। আমরা যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতকে প্রধান করে তুলি ঐকমত্যের বদলে, তাহলে এর সুযোগ কিন্তু নেবে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি নানা পৃষ্ঠপোষকরা। এই মুহূর্তে এই কাদা ছড়াছড়ি করলে দেশের প্রতি আপনি জাস্টিস করছেন না, দেশকে ভালোবাসে সেটা বলতে পারছেন না, বরঞ্চ এইটা করলে দেশের ক্ষতি হবে। সেই বিবেচনায় আমি তাদেরকে বলবো, এটা পরিহার করে যে বিতর্ক রাজনৈতিক আছে সেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি করেন, গায়ের জোরে কোনো কিছু নিষ্পত্তি করবার চেষ্টা বাদ দেন। তারা মনে করেন এবার রাজনীতিবিদরা ব্যর্থ হলে গেড়ে বসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যা বহুদিনের জন্য পিছিয়ে দিবে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশের স্বপ্ন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই সনদ তৈরিতে 10 দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে বৈঠকের শুরুতেই এই মন্তব্য করেন তিনি। বলেন, কিছু কিছু বিষয় সিদ্ধান্ত ছাড়া অগ্রসর হওয়া যাবে না। এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা চলছে। অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ 30টি রাজনৈতিক দলের নেতারা। এখন পর্যন্ত 8টি বিষয় ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আপনারা আশা করি আগামী আজকের থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হবো, একটি জাতীয় সনদ তৈরি করবো। সেই জন্য আপনারা যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করছেন তার জন্য ধন্যবাদ। এটি অব্যাহত রাখুন। আমরা অবশ্যই সকলে মিলে এক জায়গায় উপনীত হতে পারবো আগামী 10 দিনের মধ্যে। এ বিষয়ে আরো খবর জানাবো। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আলোচনার শুরুতেই জাতীয়
যে সনদ তৈরি, জুলাই সনদ তৈরির জন্য দ্রুত করার জন্য এক ধরনের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। আসলে রাজনৈতিক দলগুলো কতটা তাড়না অনুভব করছে, আর আজকে যে দুটো বিষয় আলোচনা হচ্ছে কতটা ফলপ্রসূ হবে? মামুন, আসলে জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জুলাই মাসে একটি সনদ তৈরি করা। সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন আসলে বেশ কয়েকটি বিষয় এখনো ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রেই কমিশনের সহসভাপতি তিনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো যাতে আরেকটু সহযোগিতা করেন এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে তারা যাতে ঐকমত্যে পৌঁছান। তো সেই ক্ষেত্রে আজকে যে দুটি বিষয় আলোচনায় রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল আলোচনা হয়েছিল এই বিষয়টি নিয়ে, ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আজকেও আলোচনা হচ্ছে, এখন পর্যন্ত ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। মূলত আওয়ামী লীগ, মূলত বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি তিনটি দলের তিনটা বিপরীতমুখী অবস্থান লক্ষ্য করা গেছে। এই বিষয়টিতে দেখা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান থাকতে পারবেন। তো অপরপক্ষে জামাতের অবস্থান হচ্ছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকতে পারলেও সেই ব্যক্তি দলীয় প্রধান হতে পারবেন না। অপরপক্ষে এনসিপির অবস্থান হচ্ছে হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান তিন ব্যক্তি তিনজন হবেন। তো মূলত এই নিয়েই আলোচনা চলছে। এখন আলোচনা চলছে, হয়তো বা দিন শেষে আমরা জানাতে পারবো যে এই বিষয়টি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারলেন কিনা রাজনৈতিক দলগুলো। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতি। সেটি নিয়েও আলোচনা হবে। সেটি এখনো শুরু হয়নি, হয়তো বা মধ্যাহ্নভোজের বিরতির পরে সে আলোচনাটি শুরু হবে। তো মামুন, আপনাকে জানিয়ে রাখি যে 16তম দিনের মতো আলোচনা চলছে। সামনে আরো 10 দিন আছে জুলাই মাসের। তো ঐকমত্য কমিশন বলছে যে তারা 10 দিনের মধ্যেই সবকিছু শেষ করতে চান এবং শেষ করে 31শে জুলাই বা 30 জুলাই তারা একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে চান সব রাজনৈতিক দলগুলো। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এদিকে খাগড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরো খবর জানবো আমরা। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। দুপুর নাগাদ এনসিপির সেখানে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, যে সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার আজকে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে এবং সেই পদযাত্রার কিন্তু খাগড়াছড়ি শহরে আসার পরে যে চেঙ্গিয়া স্কয়ার মোড় রয়েছে, সেই চেঙ্গিয়া স্কয়ার মোড় থেকে কেন্দ্রীয় নেতা এবং জেলার যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু পদযাত্রা করে, অর্থাৎ চেঙ্গিয়া স্কয়ার থেকে পদযাত্রা এসে কিন্তু এই যে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, যে মুক্ত মঞ্চে এসে তারা কিন্তু সভা করবেন এবং এই সভা হয়তো এখন থেকে আরো 1 ঘন্টা পর হয়তো শুরু হতে পারে। কারণ যারা চট্টগ্রাম থেকে, অর্থাৎ কেন্দ্রীয় নেতা যারা নাহিদ সহ অন্যান্য যেসব কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা কিন্তু চট্টগ্রাম থেকে রওনা করেছেন এবং রওনা করে তারা কিন্তু খাগড়াছড়ির উদ্দেশ্যে কিন্তু তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহর রয়েছে এবং সেটি খাগড়াছড়িতে পৌঁছতে আরো হয়তো ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতে পারে। তারপরে হয়তো পদযাত্রা হবে, পদযাত্রা শেষে শোভাযাত্রাটি হবে, যে জনসভা সেটি হবে এবং এই পদযাত্রা এবং সভাকে ঘিরে কিন্তু খাগড়াছড়ির নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আমরা দেখেছি এখানে পুলিশের ব্যাপক সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি সেনাবাহিনীরও কিন্তু টহল আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করেছে এবং যারা এনসিপি স্থানীয় নেতারা রয়েছেন তারা বলছেন তারা যাতে একটা রাজনৈতিক সহাবস্থান থাকে, তারা যাতে নিরাপত্তা নির্বিঘ্নে সমাবেশ শেষ করতে পারে, তারা কিন্তু সেই সহযোগিতাও চেয়েছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে এনসিপি পদযাত্রা নিয়ে সবচেয়ে খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুস্সাফা মানিক। বিগত আওয়ামী লীগ সরকার সময় বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপির দায়ের করা মামলার প্রেক্ষিতে পিবিআই এই তথ্য চাইল। গেল 22 জুন করা মামলায় অভিযোগ করা হয়, 10ম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করেছে। এর মধ্যে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তাদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পেতে নির্বাচন কমিশন সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে ইসি।
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার পুনর্বাসনে সরকারি চাকরিতে থাকছে না কোটা, দেয়া হবে না ফ্ল্যাটও। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট 20 লাখ টাকার সঞ্চয়পত্র জুলাই মাসেই দেয়া হবে। একই সঙ্গে মাসিক 20,000 টাকা ভাতা পাবেন তারা। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই, পুনর্বাসনের কর্মসূচি আছে। নরসিংদীর রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন, 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও অন্তত 15 জন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শ্রীনগরের সায়দাবাদ এলাকার হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই 2 গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে। তারই জেরে সকালে এরশাদ গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। পরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হন 15 জন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোমেনা নামের এক নারীর মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আমার এক মামাতো ভাইয়ের গুলি খাইছে, তখন আমি হাসপাতালে আসলাম। হাসপাতালে আইসা আমি লাশ মরা পাইছি। ঘরে গিয়া ফজর ওপর ঘরে গিয়া একদম লোক থাকে না ভাই, খালি ঘরে গিয়া মানে গুলি করছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ পরিস্থিতি, তবে এখনও চাপা আতঙ্ক রয়ে গেছে জনমনে। কারফিউ 144 ধারা তুলে নেওয়ায় স্বাভাবিকতায় ফিরেছে জনজীবন, দোকানপাট খুলেছে, সড়কে যান চলাচলও শুরু হয়েছে। তবে গ্রেপ্তার আতঙ্কে আছেন অনেকে। সংঘর্ষে প্রথম 4 জন নিহতের ঘটনায় 4টি হত্যা মামলা করেছে পুলিশ। এদিকে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গণগ্রেপ্তার হচ্ছে না গোপালগঞ্জে, ধরা হচ্ছে প্রকৃত অপরাধীদের। উজান ঢলে লালমনিরহাটে বেড়েছে তিস্তার পানি। সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খোলা হয়েছে সব জলকপাট। পানিতে পরিপূর্ণ হয়ে গেছে নিচু এলাকা, তবে এখনও প্লাবিত হয়নি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হয়ে নদী তীরবর্তী এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর।